হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। মারা গেছেন নিকট কয়েকজন আত্মীয়। 40 দিনের রাষ্ট্রীয় শোক, 7 দিনের ছুটি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনের আঁচ লাগবে বাংলাদেশেও। কাতার, বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা। নাজুক রাষ্ট্রীয় কোষাগার, ব্যয়ের লাগাম পাগলা ঘোরা। অর্থ বছরের প্রথমার্ধে বাজেট ঘাটতি 35,000 কোটি টাকা। যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা বিবেচনায় বেছে নেওয়া হয়েছে সরকারি এই অতিথি ভবনকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশে। মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিপাকে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, কেমন দেখছেন এখন পরিস্থিতি? আটকে পড়া যাত্রীরা কি বলছেন? সব শেষ খবরাখবর জানাবেন। জি শ্রাবন্তী, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই যুদ্ধের কারণে দুবাই, শারজা এবং দোহার 3টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু অন্যান্য যেই রুটে সেই রুটের ফ্লাইটগুলো কিছুটা চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন অন্যান্য যেই রুটে সৌদি আরব সহ বেশ কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে, সেজন্য কিন্তু তারা ঢোকার চেষ্টা করছেন। এবং আমরা ইতিমধ্যে কথা বলেছি যে ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের সঙ্গে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে ফ্লাইটগুলো বাতিল হচ্ছে সেগুলো কিন্তু তাদেরকে আগে থেকে জানানো হয়নি, যার কারণে কিন্তু তারা এখানে এসেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পরে কিন্তু তারা জানতে পেরেছে যে এই ফ্লাইটগুলো বাতিল হয়েছে। তখন কিন্তু তারা আসলে কি করবে সেটি নিয়ে চিন্তায় পড়ে গেছে। অনেকেই কিন্তু তাদের যেই ফ্লাইটের শেষ সময়ে এসেছেন এবং তারা কিন্তু আসলে ফ্লাইটের যে পরিবর্তনে সেটি কিন্তু এখনো করতে পারেনি, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ইরানে যে হামলা করা হয়েছে ইসরায়েলের, সেই হামলার কারণে কিন্তু বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা কিন্তু সাময়িকভাবে বন্ধ করে রেখেছে, যার কারণে কিন্তু বাংলাদেশের যে যাত্রীরা এই রুটে চলাচল করে তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে। এই ফ্লাইট বন্ধের কারণ হিসেবে কিন্তু আসলে নিরাপত্তা বিষয়টি বলা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকাল রাতেও কিন্তু অনেক যাত্রী আসলে এখানে অপেক্ষমান ছিল এবং তারা কিন্তু আসলে গতকাল থেকেই ভোগান্তিতে পড়েছে। গতকাল থেকে এখনো পর্যন্ত অনেকেই কিন্তু এই বিমানবন্দরে অপেক্ষা করছে এবং সকালেও অনেক যাত্রী এসে অপেক্ষা করেছেন এবং তারা কিন্তু আসলে ভোগান্তির কথাই জানাচ্ছেন। শ্রাবন্তী। খালেক, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই হামলায় নিহত হয়েছেন খামেনির কন্যা, জামাই, পুত্রবধূ ও নাতনি। খামেনির মৃত্যু 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ছুটি ঘোষণা করা হয়েছে 7 দিনের। পরমাণু নিয়ে আলোচনা চলার মধ্যেই শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়। শনিবারই কড়া জবাব দেয় ইরান। পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে। তবে মর্মান্তিক খবরটি আসে বাংলাদেশ সময় রবিবার সকালে। ইরানের গণমাধ্যম নিশ্চিত করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই সাথে নিহত হয়েছেন খামেনির মেয়ে, মেয়ের জামাই, পুত্রবধূ ও নাতনি সহ কয়েকজন। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে ইরানি বিপ্লবী গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC। সেই সঙ্গে খামেনির হত্যার প্রতিশোধের প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আগেই জানান যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন খামেনি। এর আগে শনিবার তিনি বলেন এ হামলা কতদিন চলবে তা এখনও নিশ্চিত নয়। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার 2 থেকে 3 দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আমাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ আবারও হামলা চালাবো। পুরো ইরান জুড়ে চালানো হচ্ছে হামলা, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে এখন উদ্বেগ বিশ্ববাসীর। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। আয়াতুল্লাহ ইরানে ব্যবহৃত এই পদবীর অর্থ সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই ধারায় দেশটির সবশেষ নাম আলী খামেনি। তার 36 বছরের শাসনের অবসান ঘটল যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায়। 87 বছরের জীবনে আলী খামেনি ছিলেন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। ইরানের মাশহাদ শহর, সেখানকার এক সম্ভ্রান্ত পরিবারে 1939 সালে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আল খামেনি। শিক্ষা নেন শিয়া ধর্মীয় ভাবধারার ইরাক ইরানের বিভিন্ন মাদ্রাসায়। 60 ও 70-এর দশকে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন বিরোধী গোপন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। গ্রেপ্তার হন বহুবার। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের পতনের পর ইরানের নতুন রাজনৈতিক কাঠামো গঠিত হয়। উৎখাতের পর ইরানে প্রতিষ্ঠিত হয় ধর্মীয় প্রজাতন্ত্র। সেখানে নিরঙ্কুশ ক্ষমতার ভার দেয়া হয় ধর্মীয় নেতাদের। পদবি হিসেবে ব্যবহার করা হয় আয়াতুল্লাহ। শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। এই সময় খামেনি নতুন শাসন ব্যবস্থার উচ্চ পর্যায়ে আসেন। 1981 সালে খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশ জয়লাভ করেন। 1989 সালে বসেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে। শুরু হয় তার দীর্ঘ শাসনামলের। আয়াতুল্লাহ খামেনি শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ 6 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেননি। খামেনির শাসনামলে ইরান যুক্তরাষ্ট্রকে 1 নম্বর শত্রু এবং ইসরায়েলকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করত। তিনি মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তুলেছিলেন। তার শাসনামলে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে বিস্তার লাভ করে, যা নিয়ে পশ্চিমাদের সাথে ইরানের দীর্ঘ সংঘাত ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ছিল। খামেনি সবসময় দাবি করে এসেছেন এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। তার দীর্ঘ শাসনামল বেশ কিছু বড় ধরনের গণবিক্ষোভের সম্মুখীন হয়। বহু চড়াই উচ্চাই পার করে আসা ধর্মীয় নেতার রেজিমের সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায়। নিহত হন তিনি। অবসান ঘটে তার দীর্ঘ 36 বছরের রাজত্বের। এর মধ্য দিয়ে তিনি হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসনের। আসিফ খান, ডিবিসি নিউজ। নাজুক রাষ্ট্রীয় কোষাগার, ব্যয়ের লাগাম বেড়েই চলেছে। গবেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতের সংস্কারের ব্যর্থতায় সরকারি আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা থেকে গেছে। এমন পরিস্থিতিতে দেশ পরিচালনায় এসে জনমুখী প্রতিশ্রুতির বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। অর্থনীতিবিদরা বলছেন অপ্রয়োজনীয় ব্যয়, অব্যবস্থাপনা ও কর ফাঁকি রোধ করতে পারলে বিএনপির ফ্যামিলি কার্ড সহ প্রতিশ্রুতি দেয়া নানা জনমুখী কর্মসূচির বাস্তবায়নে কোনো চাপ থাকবে না। চলতি অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর মধ্যে গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার রাজস্ব আয় করে প্রায় 2,23,000 কোটি টাকা আর ব্যয় করে 2,58,186 কোটি টাকা। তাতে আয়ের তুলনায় ব্যয়ের ঘাটতি 35,000 কোটি টাকা, যার বেশিরভাগই ঋণ নিয়ে পার করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের বেশিরভাগ ব্যয় হয়েছে সুদ পরিশোধ, ভর্তুকি, বেতন ভাতা ও পেনশন এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থাকে দেয়া আর্থিক সহায়তা বাবদ। অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে সংস্কারের ব্যর্থতার কারণে নাজুক অর্থনৈতিক অবস্থা। বিগত সরকারের তারাও আওয়ামী লীগের বিভিন্ন ধরনের রং পলিসি বা তৎকালীন যে ব্যাংক বা এনার্জি সেক্টরে লুটপাট, এগুলোর কারণে একটা খুব খারাপ অর্থনীতি পেয়েছিল তারা। পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, রেভিনিউ মোবিলাইজেশন এবং ডেট ম্যানেজমেন্ট, এই জায়গায় রিফর্মস গুলো আসেনি। অ্যাজ এ রেজাল্ট সরকারি আর্থিক ব্যবস্থাপনা, ফিসকাল ডিসিপ্লিনে
আহ ব্যাপক দুর্বলতা রয়ে গেছে। এমন একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ পরিচালনায় বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা জনমুখী কর্মসূচির বাস্তবায়নের উদ্যোগ নিতে শুরু করেছে দলটি। নাজুক অর্থনীতির মধ্যে জনমুখী প্রতিশ্রুতির বাস্তবায়নে কতটা চাপে পড়বে বিএনপি সরকার, এমন প্রশ্নে গবেষকরা বলছেন অপ্রয়োজনীয় ব্যয় আর কর ফাঁকি রোধ করতে পারলে চাপ থাকবে না। যে পরিমাণ রাজস্ব এনবিআর এর মাধ্যমে বা রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় হয় তার থেকে আরও প্রায় সমপরিমাণ রাজস্ব প্রতি বছর আদায় করতে পারে না। তার কারণ হলো কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য এই ধরনের করগুলো আদায় হয় না। বিএনপির যে ইলেকশন ম্যানিফেস্টো সেটার মধ্যে কিন্তু এই কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়ার মতো বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করার কথা বলেছে। সুতরাং আমরা আশা করব যে এনবিআর এর পক্ষ থেকে এই যে কর জালের বাইরে থাকা, এড়িয়ে যাওয়া বা ফাঁকি দেওয়া এগুলোকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে তারা দেখবেন। শুরুর দিকে হয়তো 10,000 12,000 কোটি টাকা যেটা ফ্যামিলি কার্ডে লাগবে সেটা আমার মনে হয় বর্তমান অবস্থাতেই সম্ভব, কিন্তু মধ্যম এবং দীর্ঘমেয়াদে টেকসই ভাবে এই যে বিএনপির যে চমৎকার আইডিয়াগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোকে বাস্তবায়ন করতে হলে আপনার সরকারের রেভিনিউ বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। অর্থনীতিবিদরা বলছেন মন্দার অর্থনীতি এবং জনমুখী প্রতিশ্রুতির বাস্তবায়ন দুটোই চ্যালেঞ্জিং পরিস্থিতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসাও বরাদ্দ দেওয়ার কাজ শেষ হয়েছে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা ওই সময়ের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। ফলে সেখানে প্রধানমন্ত্রীর বসবাসের সুযোগ নেই। নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন তা নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ দিকে আলোচনা চলছিল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও হেয়ার রোডের 24 ও 25 নম্বর বাংলোকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাসভবনের জন্য বিবেচনা করা হয়। এদিকে 17 ফেব্রুয়ারি শপথের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে প্রধানমন্ত্রী থাকছেন গুলশানের নিজ বাসাতেই। সেখান থেকেই সচিবালয় ও তেজগাঁওয়ের কার্যালয়ে যাতায়াত করছেন তিনি। তবে চলতি রমজানে ইফতার ও পবিত্র ঈদ উল ফিতরে অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনায় করার অভিপ্রায় জানান প্রধানমন্ত্রী। সে আলোকে দ্রুতই যমুনার সংস্কার কাজ শেষ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন যমুনাতে যেতে পারবো কিনা এটা আমি এই মধ্যে বলতে পারি না, কারণ এসএসএ থেকে অনুমতি নিতে হয় আর কি। অনুমতি দিলে যেতে হয়, তো আমরা অবশ্য অনুমতি চেয়েছি। আমরা দ্রুতই ব্যবস্থা করে দেবো আর কি। ওই যে রমজানের প্রোগ্রাম করবে তো সেগুলো তো আমরা জেনেছি, আমরা সেভাবে আমরা প্রস্তুতি নেব আর কি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 35 হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে 24 বেইলি রোডের বাড়ি বরাদ্দ সহ মন্ত্রীপাড়া নামে পরিচিত ঢাকার হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোডের বাসাগুলো নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছে সরকারি আবাসন পরিদপ্তর। আমরা বসে করে সংস্কার করে দিচ্ছি, উঠে যেতে পারবে। তো এর মধ্যে বেশ কয়েকটা করে করছি, সব ভিজিট করবো। তারপরে আমরা একটা মানে কাজ করতেছি, তো সব সমানে কাজ করছি। টেন্ডার করা হয়ে গেছে, ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, কাজ করতেছে এখন। ঈদ উল ফিতরের পর সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাসায় উঠতে পারবেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। 14টি উপজেলার পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বগুড়াও। এর জন্য বেছে নেওয়া হয়েছে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি গ্রামকে। এরই মধ্যে পরিবারগুলোর নারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এরপর যাচাই বাছাই শেষে তুলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রাম। গেল বৃহস্পতিবার সকালে এভাবে মসজিদের বাইকে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি তথ্য নিতে যাওয়া সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতার অনুরোধ জানানো হয়।
তথ্য সংগ্রহকারীরা বলছেন মোট 805টি পরিবার গোপালবাড়ি গ্রামে। ফ্যামিলি কার্ডের নীতিমালা অনুযায়ী পরিবারের প্রধান নারীদের কাছে গিয়ে নাম, ঠিকানা, ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আর্থিক অবস্থার বিবরণ নেওয়া হচ্ছে। এছাড়া তারা সরকারের অন্যান্য সুযোগ সুবিধা পান কিনা সে বিষয়সহ দিতে হচ্ছে মোট 47টি প্রশ্নের উত্তর। তথ্য সংগ্রহের পর 48 কর্মঘণ্টার মধ্যে যাচাই বাছাই করবে সমাজসেবা অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী এটি 10 তারিখে উদ্বোধন করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সেই হিসেবে আমাদের এখন সময় আছে হাতে অনলি 48 আওয়ার্স কর্মঘণ্টা। আমরা আশা করছি আমরা তার মধ্যে এটি সম্পন্ন করতে পারব। সরকার নির্ধারিত প্রশ্নের ভিত্তিতে 1000 নম্বরের মধ্যে যাদের নম্বর 777 থেকে 814 মধ্যে থাকবেন তারা অতি দরিদ্র, দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবেন। কেবল তারাই পাবেন ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা। 814 স্কোরের নিচে যারা টাকা পাবে তার উপরে তাহলে ফ্যামিলি কার্ড কি কাজে আসবে? তারা যখন প্রত্যেক পরিবার একটা ফ্যামিলি কার্ড পাবে, তারা অবশ্যই বাংলাদেশ সরকার চায় যে একই ছাতার নিচে, অর্থাৎ বাংলাদেশ সরকার কার জন্য কি করেছে টোটাল বিষয়টাই কিন্তু এই ফ্যামিলি কার্ডের আওতায় থাকবে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার দ্রুততার সাথে এই উদ্যোগ নেয় খুশি গ্রামবাসী। আমরা এত 2 বছর পর আমাদের ফ্যামিলি কার্ড হচ্ছে, আমাকে তারেক যে এখানে আমাকে আর্থিক সাহায্য করছে, এটা তো ভালো। ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে যে তারেক সাহেব যিনি বলছিল যে আমরা ফ্যামিলি কার্ড দেব, এই জন্য সবাই মনে করেন আশাবাদী হয়ে আছে। সমাজসেবা অধিদপ্তর বলছে যাদের সত্যিকারের প্রয়োজন তাদের হাতেই ফ্যামিলি কার্ড তুলে দিতে সতর্কতার সাথে কাজ চলছে। আমরা সুন্দরভাবে কাজ করছি এবং প্রত্যেকটি কাজ আমরা অত্যন্ত নিখুঁতভাবে করার চেষ্টা করছি যাতে কেউ বাদ না যায় এবং কোনো প্রকার কোনো ধরনের যাতে অনিয়ম এখানে ঢুকতে না পারে। সব ঠিকঠাক থাকলে 10ই মার্চ থেকে দেশের অন্য 13টি স্থানের মতো বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রামের নারীরাও ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে 2500 টাকা সহায়তা পাবেন। ডিভিসি নিউজ ডেস্ক।